হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে আমরা খুব সম্ভবত কিছু গাণিতিক সমস্যাগুলি যা তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত তা দেখার চেষ্টা করেছিলাম, যার মধ্যে বইয়ের সৃজনশীল ছিল এবং কিছু বোর্ড প্রশ্ন ছিল। তো আমি বলেছিলাম যে বাকি যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করি। বরিশাল বোর্ডের একটি প্রশ্ন দিয়ে, এটি খুব সম্ভবত 2016 সালে অথবা 2015 সালে এসেছিল। এটা আমি শিওরলি বলতে পারছি না এই কারণ আমার কাছে যে ছবিগুলো রয়েছে প্রশ্নে সেখানে এটি একটু অস্পষ্ট রয়েছে। তো এটা তোমরা একটু কষ্ট করে বইটা দেখে নিও যে এটা 2016 সালে নাকি 2015 সালে এসেছিল। তো অনুপম গাইড যাদের কাছে আছে, এটা হলো সেই গাইডের 34 নম্বর প্রশ্নটি। আচ্ছা, প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে 8 কেজি ও 4 কেজি ভরের দুইটি বস্তু একই সরলরেখা বরাবর গতিশীল ছিল, একই সরলরেখা বরাবর চলছিল। উহাদের বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড ছিল। কোনো এক সময়ে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে যায়। গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে প্রথম বস্তুটির বলের ঘাত কত। তো যদি তোমাদের সবগুলো মানে তোমরা সবগুলো ক্লাস ঠিকমতো করে থাকো তাহলে দেখবে যে তোমাদের নিউটনের তৃতীয় সূত্রে যে ক্লাসটি রয়েছে সেখানে বলের ঘাত সম্বন্ধে তোমাদেরকে ধারণা প্রদান করা হয়েছিল। তো বলের ঘাত জিনিসটা কি ছিল? বলের ঘাত জিনিসটা ছিল শুধুমাত্র ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে যেহেতু আমরা প্রথম বস্তু নিয়ে কথা বলছি, তাহলে প্রথম বস্তুর সংঘর্ষের আগে এবং পরে ভরবেগের কি পরিবর্তন হয়েছিল সেটি আমাদের এখানে বের করা লাগবে। তো উদ্দীপকের তথ্য থেকে আমরা দেখতে পারি যে প্রথম বস্তুর ভর দেওয়া রয়েছে 8 কেজি, প্রথম বস্তুর সংঘর্ষের আগ মুহূর্তের আদিবেগ দেওয়া রয়েছে 15 মিটার পার সেকেন্ড এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলের ঘাত যেটিকে আমরা যে দ্বারা প্রকাশ করি সেটাই যেগুলো আমরা কি লিখতে পারি? ডেল পি। ডেল মানে কি নির্দেশ করে? পরিবর্তন নির্দেশ করে। আর পি ফর আমরা জানি কি মোমেন্টাম বা ভরবেগ। তাহলে ডেল পিটা আসলে কি নির্দেশ করছে? ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন আমরা কি লিখতে পারি? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে বিয়োগ করে লিখতে পারি। তো এখানে শেষ ভরবেগটা কি হবে? শেষ ভরবেগ হবে m1v1 এবং আদি ভরবেগ হবে m1u1। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন কি দাঁড়াবে? m1v1 মাইনাস m1u1। এখন আমাদের যে মানগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে পাবো -40 কেজি মিটার পার সেকেন্ড। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, মাইনাসটা এখানে আসতেই পারে। ভরবেগের পরিবর্তন আমরা যেদিকে ধনাত্মক ধরে নিয়েছি তার বিপরীত দিকে হয়েছে, যার জন্য এখানে মাইনাসটি চলে এসেছে। আচ্ছা, এটা খুব সহজেই হয়ে গেল। এরপরে ঘ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যেখানে বলা রয়েছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয়নি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো উদ্দীপকের ঘটনার মধ্যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, তার নাকি আমাদের কি করা লাগবে? আগেই আমরা জেনে এসেছি গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি প্রুফ করতে হলে বা এটাকে সমর্থন করেনি প্রমাণ করতে হলে আমাদের কি করা লাগবে? আদি গতিশক্তির সমষ্টি এবং শেষ গতিশক্তির সমষ্টি বের করে দেখা লাগবে যে এরা পরস্পর মিলে যায় কিনা। তো এখানে আমাদের দেখো, আমাদের আদি গতিশক্তি বের করার জন্য সকল ধরনের তথ্য রয়েছে, কিন্তু শেষ গতিশক্তি বের করার মতো তথ্য আমাদের কাছে এখানে পরিপূর্ণভাবে নেই। কারণ কি? শেষ গতিশক্তির সমষ্টি বের করতে হলে আমাদের দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে যে বেগ রয়েছে সেটি আমাদের বের করতে হবে, যেটি আমাদের এখানে দেওয়া নেই। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা সাহায্য নেব আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি রয়েছে তার। তো এখানে দেখো, ভরবেগের সংরক্ষণশীল নীতির আমার প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদি বেগ, প্রথম বস্তুর শেষ বেগ সবগুলি দেওয়া রয়েছে। দ্বিতীয় বস্তুর ভর দেওয়া রয়েছে 4 কেজি, আদি বেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড, শুধুমাত্র দ্বিতীয় বস্তু। সংঘর্ষের পরে যে শেষ বেগ সেটি আমাদের জানা নেই। তাহলে এখন আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি কি বলে? বলা যে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তো এই সমীকরণে আমরা m2v2কে এক পাশে রেখে বাকি সব এক পাশে যদি নিয়ে আসি তাহলে লেখা যায় m1u1 প্লাস m2u2 মাইনাস m1v1 ইজ ইকুয়াল টু m2v2। তাহলে কি দাঁড়ালো? m2v2 ইজ ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 মাইনাস m1v1। যেখান থেকে আমরা v2কে একেবারে যদি আলাদা করে ফেলতে চাই তাহলে m2 যা এটার সাথে গুণ আকারে রয়েছে তাকে বিপরীত পাশে আমরা পাঠিয়ে দিই, যার ফলে রাশিটি এরকম দাঁড়ায় m1u1 প্লাস m2u2 মাইনাস m1v1 ডিভাইডেড বাই m2।
এবার আমাদের কাছে যে যে মান রয়েছে তা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি কি দাঁড়ায়? M1 এর মান 8 কেজি, U1 50 মিটার পার সেকেন্ড, M2 4 কেজি, U2 10 মিটার পার সেকেন্ড, M1 8 কেজি, V1 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড M2 এর ভ্যালু 4 কেজি। তো যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 20 মিটার পার সেকেন্ড। তার মানে কি সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর যে শেষ বেগ রয়েছে সেটি হবে 20 মিটার পার সেকেন্ড। এইবার আমাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তির সমষ্টি বের করার জন্য। তো এখন আমরা প্রথমে আসি কি আদি গতিশক্তি সমষ্টি। আদি গতিশক্তি সমষ্টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার। এখানে আমাদের m1 এর ভ্যালু জানা আছে 8 কেজি, u1 50 মিটার পার সেকেন্ড, m2 4 কেজি, u2 10 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই আদি গতিশক্তি সমষ্টি 1100 জুল। এরপরে আমরা শেষ গতিশক্তি সমষ্টি বের করি। শেষ গতিশক্তি সমষ্টি ইকুয়াল টু কি লেখা যায়? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। যেখান থেকে আমরা m1 এর ভ্যালু 8 কেজি, v1 এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড, m2 এর ভ্যালু 4 কেজি, v2 এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 1200 জুল। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আদি গতিশক্তি যা 1100 জুল, শেষ গতিশক্তি হয়েছে 1200 জুল, যা পরস্পর সমান নয়। অর্থাৎ কি বলা যায়? এক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয়নি। আচ্ছা, যদি তোমরা এই ম্যাথটি বুঝে থাকো তাহলে আমরা চলে যাওয়ার চেষ্টা করব আমাদের 32 নম্বর প্রশ্নে। আচ্ছা, 32 নম্বর প্রশ্নটা খুব সম্ভবত বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল। তো যাদের কাছে গাইড রয়েছে তারা এটা দেখে রাখতে পারো, আর যাদের কাছে অনুপম গাইড নেই তারা বরিশাল বোর্ড 2016 প্রশ্নটি দেখে রাখলেই হবে। তো বরিশাল বোর্ড 2016 অর্থাৎ 32 নম্বর প্রশ্নটি আমাদের কি বলে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, এখানে মানটি কত রয়েছে দুঃখিত, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দেয়। তাহলে এখানে কি রয়েছে? একটি গুলি যার ভর দেওয়া রয়েছে 10 গ্রাম, যেটা অবশ্যই আমরা অঙ্ক করার সময় কেজিতে কনভার্ট করে নেব। 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় মানে কি? এটি গুলির শেষ বেগ, যে বেগে গুলিটি বন্দুক থেকে নির্গত হয়। 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দেয়, তার মানে কি? এটি বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা, গ নম্বরে আমাদের কাছে কি চাওয়া হয়েছে? গ নম্বরে চাওয়া হয়েছে বন্দুকটির ভর নির্ণয় করো। তো এটা তোমাদের ক্লাসে পড়ানোর সময় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে ছোট্ট একটি সূত্র, যেটা এমভি ইজ ইকুয়াল টু মাইনাস এমভি, সেটি বের করে দেখানো হয়েছিল। তবে আমি সাজেস্ট করব যে তোমরা সম্পূর্ণ যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটি রয়েছে সেটি প্রথমে লিখবে, লেখার পরে ওই সূত্রটা নিয়ে আসবে। কারণ এটা তোমাদের বইয়ের মধ্যে কোনো জায়গায় দেওয়া নেই যে বন্দুকের ক্ষেত্রে বা বন্দুক ও গুলির ক্ষেত্রে এমভি ইজ ইকুয়াল টু মাইনাস এমভি লেখা যায়। তো এটা সরাসরি না লেখাটাই তোমাদের জন্য ভালো হবে আশা করি। তো এটা খুব বেশি লাইন বৃদ্ধি পাবে না, জাস্ট 2টা লাইনই তোমাদের একটু এক্সট্রা লেখা লাগবে। তাহলে আমাদের এখানে দেখি কি, এখানে আমাদের বন্দুকের ভর এম জানা নেই, এটা বের করতে হবে। আদি বেগ ইউ 0 মিটার পার সেকেন্ড। তো ক্লাসে আমি যখন তোমাদের যে বন্দুক এবং গুলির ঘটনা বর্ণনা করছিলাম, মানে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ ক্ষেত্র, সেখানে আমি বলেছিলাম যে গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি উভয় তোমার কি হয়? স্থির থাকে। তাহলে এখানে আমাদের গুলি ছোড়ার আগে বন্দুকের আদি বেগ কি হওয়া উচিত? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা কথা রয়েছে, এখানে আমরা বলে দিয়েছি আগে যে এই 2 মিটার পার সেকেন্ড বন্দুকের পশ্চাৎ বেগ। তো চিন্তা করো, গুলির যে বেগ থাকে সেটা সর্বদা কি সামনের দিকে হয়। তাহলে গুলির বেগের দিককে যদি আমরা ধনাত্মক ধরে নিই, বন্দুকের যে পশ্চাৎ বেগ যেটা পিছনের দিকে, সেটির দিক কি হওয়া উচিত? ঋণাত্মক হওয়া উচিত। তাহলে এখানে আমাদের বন্দুকের শেষ বেগ যেটা রয়েছে তার মানটা ঋণাত্মকে লিখবো আমরা, যেটা -2 মিটার পার সেকেন্ড হবে। পরবর্তী তথ্যগুলো আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাবো। গুলির ভর এম ইজ ইকুয়াল টু 10 গ্রাম দেওয়া রয়েছে, যেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করার মাধ্যমে কেজিতে কনভার্ট করব, যেটা দাঁড়াবে 0.01 কেজি। গুলির আদিবেগ কি? 0 মিটার পার সেকেন্ড এবং গুলির শেষ বেগ প্লাস ধনাত্মক 600 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা চলে যাই আবার ম্যাথের শুরুর দিকে। এখানে আমরা কি বলতে পারি বন্দুক এবং গুলির জন্য?
এম ইউ প্লাস স্মল এম ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। তো এখানে আমাদের দেখো যে বাম পক্ষে যে রাশিগুলো রয়েছে সবগুলোর মানই তোমার কি জিরো হয়ে যাবে, কারণ ইউ এর ভ্যালু দুইটাই তোমার কি জিরো। তাহলে জিরো ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম ভি লেখা যায়, ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। যেখান থেকে আমরা ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি লিখতে পারি, যেখান থেকে আমরা ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি লিখতে পারি। এখানে আমাদের মোটামুটি সবগুলোরই ভ্যালু জানা রয়েছে। মাইনাস স্মল এম যেটা সেটার ভ্যালু 0.01 ইন্টু স্মল ভি এর ভ্যালু 600 অ্যান্ড ক্যাপিটাল ভি এর ভ্যালু 2। তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমাদের ক্যাপিটাল এম যেটা বন্দুকের ভর তা দাঁড়াবে 3 কেজি। তার মানে কি বন্দুকের ভর হবে আমাদের এক্ষেত্রে 3 কেজি। তো এর পরবর্তীতে আমরা চলে যাই ঘ নম্বর প্রশ্নটিতে, যেখানে বলা রয়েছে কি কি ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাৎবেগের মান আরো কমানো যায়, গাণিতিক যুক্তিসহ আলোচনা করো। আরো কমানো যায়, আচ্ছা আমি এর আগে যে ছবিটি দেখেছিলাম সেখানে বলা হয়েছিল আরো বেশি বৃদ্ধি করা যায়। দুঃখিত বন্ধুরা, এই ম্যাথটির মধ্যে আমি খেয়াল করিনি। আমার কাছে যে প্রশ্নটি আগে ছিল সেখানে বৃদ্ধি করার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আবার এখানে লেখা রয়েছে কমানো যায়। সমস্যা নেই, আমরা বৃদ্ধি করা দিয়ে এটা বুঝে ফেলি, আর পরবর্তীতে কমানোর জন্য কি করা লাগবে, যেটা বৃদ্ধি করে আমরা বৃদ্ধি করতে পারছি সেটা যদি আমরা হ্রাস করে দিই তাহলে আমাদের কি হবে, বন্দুকের পশ্চাৎবেগের মান কমে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। এক্ষেত্রে দেখো আমাদের যে গ নম্বরে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম বন্দুকের পশ্চাৎবেগের সমীকরণ বলা যায়, সেখানে আমরা কি পেয়েছিলাম, ক্যাপিটাল এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি, যেখান থেকে আমরা ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো এটি আমাদের কি বন্দুকের শেষ বেগে যে রাশি মেলা সেটি বলা যায়, বা মাইনাস সাইনটা যদি আমরা ইগনোর করি তাহলে এটা বলতে পারবো বন্দুকের পশ্চাৎবেগের সমীকরণ। তো এখানে দেখো যে বন্দুকের পশ্চাৎবেগের সমীকরণ যদি আমরা লক্ষ্য করি সেখান থেকে কি বলা যায়, পশ্চাৎবেগ গুলির যে ভর আছে তার সমানুপাতে বন্দুকের ভরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর এখানে আমরা গুলির বেগ নিয়ে আমরা কোনো কথা বলছি না, কারণ গুলির বেগ আমরা মনে চাইলেও পরিবর্তন করতে পারি না, আমাদের হাতে শুধু রয়েছে ভর পরিবর্তন করার অপশনটি। তো এখানে আমরা ভর নিয়েই কথাবার্তা বলার চেষ্টা করব। যদি এখানে একটা কন্ডিশন রয়েছে, আমরা ভর একই সাথে দুইটি পরিবর্তন করতে পারবো না, আমরা একসাথে কেবলমাত্র একটি পরিবর্তন করতে পারবো, যখন আমাদের বাকি ভর এবং গুলির যে বেগ সেটি স্থির থাকা লাগবে বা ধ্রুবক থাকা লাগবে। কারণ যে কোনো একটা সমীকরণে যদি আমরা কোনো একটা রাশি পরিবর্তন করে অন্য রাশিটি কিভাবে পরিবর্তন সেটা লক্ষ্য করতে চাই, তাহলে বাকি রাশিগুলো সবসময় কি হওয়া লাগে, ধ্রুব হওয়া লাগে। তো এখানে দেখো যে আমাদের ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু আমরা মাইনাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম লিখেছি, সেখানে আমরা গুলির ভরের সাথে ক্যাপিটাল ভি যেটা রয়েছে তার সম্পর্কে দেখতে পারি কি সমানুপাতিক, যখন আমাদের স্মল ভি এবং ক্যাপিটাল এম কনস্ট্যান্ট থাকে। তাহলে গুলির ভরের এখানে আমরা ব্যাখ্যাটা কি লিখতে পারি, যেহেতু বন্দুকের পশ্চাৎবেগে গুলির ভরের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, সেহেতু কি বন্দুকের পশ্চাৎবেগ বৃদ্ধি করতে হলে গুলির ভর বৃদ্ধি করতে হবে। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছিল কমানোর কথা, তাহলে পশ্চাৎবেগ যদি আমাদের কমাতে হয় তাহলে গুলির ভর কি করা লাগবে, কমিয়ে দিতে হবে বা হ্রাস করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো বন্দুকের ভর এবং গুলির যে শেষ বেগ সেটা অবশ্যই কি হওয়া লাগবে, অপরিবর্তিত রাখতে হবে। এবার আমরা মনে করে নিই নতুন যে গুলির ভর যেটাকে আমরা m2 দিয়ে লিখছি সেটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিই 2 ইন্টু আদি গুলির ভর, মানে কি আমি এখানে নতুন গুলির ভর আগের গুলির ভরের তুলনায় দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করেছি বা দ্বিগুণ করেছি আর কি। তো এক্ষেত্রে আমাদের নতুন গুলির ভর এমটি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, 2 ইন্টু আদি গুলির ভর। তো এই মানটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের নতুন পশ্চাৎবেগ ভি2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, প্লাস
এম টু ভি ডিভাইডেড বাই এম। এখানে আমি প্লাসটা কেন দিয়ে রেখেছি, আগে প্লাসটা দিয়ে রেখেছি এটা বোঝানোর জন্য যে এখানে আমরা মাইনাস সাইনটা ইগনোর করব। কারণ কি, কারণ এখানে আমরা প্রথমেই বলে নিয়েছি এটা পশ্চাৎবেগের সমীকরণ। তো পশ্চাৎবেগের সমীকরণের ক্ষেত্রে কোনো দিনই তোমাদের আমরা মাইনাস সাইনটা ইউজ করব না। তো প্লাস এম টু ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এখন এখানে দেখো এম টু ইজিকলটা আমরা কি লিখতে পারি, টু ইন্টু স্মল এম লিখতে পারি আদিগুলির ভর অনুসারে। তো টু ইন্টু স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, সেখান থেকে আমরা টুটাকে কমন নিয়ে যদি নিই তাহলে আমরা দেখো প্লাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম লেখা যায়, যেখানে প্লাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইজিকলটা আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল ভি লিখতে পারি। মানে কি, আমাদের আগে যে পশ্চাৎবেগ ছিল সেটা লিখতে পারি। তাহলে এখানে কি দেখতে পারলাম, নতুন পশ্চাৎবেগ ভি টু এটা হয়ে গিয়েছে আমাদের আদি যে পশ্চাৎবেগ রয়েছে তার দ্বিগুণের সমান। অর্থাৎ গুলির ভর যদি আমরা দ্বিগুণ করি তাহলে পশ্চাৎবেগের মান কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে গুলির ভর যদি আমরা অর্ধেক করে ফেলি পশ্চাৎবেগের মান কিরূপ হয়ে যাবে, অবভিয়াসলি অর্ধেক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এই প্রশ্নের আনসার হিসেবে কি লিখব, গুলির ভর যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে পশ্চাৎবেগের মানও অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের কি করা লাগবে, যেখানে আমি দ্বিগুণ ব্যবহার করেছি সেখানে তোমরা কি করবা, অর্ধেক ব্যবহার করবা। দ্যাটস মিনস কি, আমরা টু এর জায়গায় ইউজ করব আমরা হাফ। তাহলে এখানে দেখো সব জায়গায় তোমার কি চলে আসবে, হাফ চলে আসবে। এই দেখো হাফ অফ ক্যাপিটাল ভি, মানে কি আদি যে পশ্চাৎবেগ রয়েছে তার অর্ধেক হয়ে যাবে জিনিসটি। আচ্ছা, এরপরে আসি আমরা বন্দুকের ভর দিয়ে যে ব্যাখ্যা রয়েছে তাতে। সেখানে আমরা কি দেখতে পাই, যেহেতু বন্দুকের পশ্চাৎবেগ বন্দুকের ভরের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, সেহেতু বন্দুকের পশ্চাৎবেগ বৃদ্ধি করতে হলে বন্দুকের ভর হ্রাস করতে হবে। আর যদি বন্দুকের পশ্চাৎবেগ আমরা হ্রাস করতে চাই বা কমিয়ে ফেলতে চাই তাহলে বন্দুকের ভর কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো এখানে আমি পশ্চাৎবেগের যেহেতু বৃদ্ধি করা ব্যাখ্যা দিয়েছি তাহলে আমি এখানে কি করেছিলাম, হ্রাস করেছিলাম। তাহলে আমরা নতুন বন্দুকের যে ভর যেটাকে আমরা এম টু দিয়ে ডিনোট করেছি সেটা ইজিকলটা আমরা কি লিখেছি, হাফ ইন্টু আদি বন্দুকের ভর। তো হাফ ইন্টু আদি বন্দুকের ভর যেটা আমাদের কি ছিল, ক্যাপিটাল এম ছিল। তাহলে হাফ অফ এম ইজ ইকুয়াল টু এম টু আমরা লিখতে পারি। তাহলে নতুন বন্দুকের যে পশ্চাৎবেগ রয়েছে ভি টু ধরবো যেটাকে আমরা, সেটা ইজ ইকুয়াল টু কী হবে, প্লাস স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম টু। তো এখানে দেখো প্লাস স্মল এম ভি থাকলো আর ক্যাপিটাল এম টু ইজ ইকুয়াল টু আমরা হাফ অফ এম লিখতে পারি। যেখান থেকে হাফটা নিচে ছিল যেটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, টু হয়ে যাবে। তাহলে টু ইন্টু প্লাস স্মল এম ভি ডিভাইডেড বাই এম লিখতে পারি ক্যাপিটাল। তো যেখান থেকে আমাদের এই যে প্লাস স্মল এম ভি ডিভাইড বাই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কী লেখা যায়, পশ্চাৎবেগ আদি পশ্চাৎবেগ লেখা যায়, সেটা লিখতে পারবো, যেটা ইজ ইকুয়াল টু দাঁড়াবে টু ইন্টু ক্যাপিটাল ভি। অর্থাৎ বন্দুকের ভর যদি আমরা হ্রাস করে অর্ধেকে পরিণত করি তাহলে বন্দুকের পশ্চাৎবেগ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে যাবে। আর যদি এটা আমরা হ্রাস করতে চাই তাহলে কি হয়ে যাবে, আমাদের এখানে যেখানে আমরা হাফ করেছিলাম সেটা হয়ে যাবে আমাদের দ্বিগুণ। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে, হাফটা আমরা এখানে কেটে দ্বিগুণ করে ফেলবো, যেটা আমাদের আবার পরবর্তীতে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে জিনিসটি কি দাঁড়াবে, হাফ অফ ক্যাপিটাল ভি, তার মানে কি অর্ধেক হয়ে যাবে সম্পূর্ণ জিনিসটুকু। তাহলে আমি তোমাদের এই প্রশ্নের সঠিক আনসার হিসেবে কি চলে যাবে, আমরা যেটাকে হাফ করেছিলাম সেটা অ্যাকচুয়ালি আমরা কি করব, দ্বিগুণ করব। মানে যেটা আমরা হ্রাস করেছিলাম সেখানে আমরা বৃদ্ধি করব। তাহলে আমাদের হয়ে যাবে কি, হাফ অফ আদি পশ্চাৎবেগ, মানে কি হাফ অফ ক্যাপিটাল ভি। আচ্ছা, পরবর্তী ম্যাথের সলিউশনগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই থাকবো আর এই পর্যন্তই আমরা রাখবো।